স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে লেখা আছে অ্যান্টি ডিফেকশন ল। তো এই বিষয়টা নিয়ে আজকে এই জন্য এলাম কারণ রিসেন্টলি ক্যালকাটা হাইকোর্ট আমাদের যে সিনিয়র বা এক্স এমএলএ বলতে পারো মুকুল রায়, ওনাকে ডিসকোয়ালিফাই করে কিসের আন্ডারে? অ্যান্টি ডিফেকশন লয়ের আন্ডারে ওনাকে ডিসকোয়ালিফাই করে দেয়। বোঝা গেল? অ্যান্টি ডিফেকশন লয়ের আন্ডারে। কেন? কারণ 2021-এ যে ইলেকশন হয়েছিল, 2021-এ সেই ইলেকশনে তিনি বিজেপির তরফ থেকে তিনি ভোট লড়েন। ঠিক আছে, টিকিট নিয়ে তিনি লড়েন, কিন্তু পরবর্তীকালে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এবার কি হয়, পরবর্তীকালে উনি টিএমসিতে, তখন রুলিং পার্টি টিএমসিতে তিনি যোগ দিয়ে দেন। এই যে বিজেপি থেকে টিকিট নিয়ে তিনি যেতেন, কিন্তু পরবর্তীকালে তিনি কি হয়, তোমার টিএমসিতে যোগ দিয়ে দেন। এই কারণেই ওনাকে ডিসকোয়ালিফাই করা হয় কিসের আন্ডারে? আন্ডার অ্যান্টি ডিফেকশন ল। তো এটা তো চলে গেল আমাদের পলিটিক্যাল ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমাদেরকে এবার এক্সাম পার্সপেক্টিভে আমাদেরকে জানতে হবে। এবার তোমার অ্যান্টি ডিফেকশন ল যেটা আছে সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা তোমার আর্টিকেল, এই কারণেই কারণ ইউপিএসসি বলো ডব্লিউবিসিএস বলো যে কোনো এক্সামেই তোমার এইখান থেকে কোশ্চিন আসে। তো এই কারণেই মনে হলো যেটাকে ডিটেলসে কভার করা উচিত, সেই জন্য এই টপিকটাকে নিয়ে এসেছি। তো যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যান্টি ডিফেকশন ল ইনসার্টেড বাই 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। বোঝা গেল? 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবার 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা দেখেই আমি ক্লিয়ারলি বলতে পারি যে এই যে অ্যান্টি ডিফেকশন ল যেটা, এটা আমার অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। ক্লিয়ার? অরিজিনাল কনস্টিটিউশনে আমার এটা ছিল না। তাহলে কি করা হলো? অরিজিনাল কনস্টিটিউশনে না থাকে তার মানে এটাকে তোমার পরে অ্যাড করা হয়েছে, তাই তো? এটাকে পরে অ্যাড করা হয়েছে। এবার কত সালে? 1985-এ এটাকে অ্যাড করা হয়। 1985-এ আমরা অ্যাড করি কার আন্ডারে? 10 শিডিউলের আন্ডারে এটাকে আমরা অ্যাড করি। ঠিক আছে, টু প্রিভেন্ট পলিটিক্যাল ডিফেকশন। তো এটা আমরা ক্লিয়ারলি একবার বোঝার চেষ্টা করব পলিটিক্যাল ডিফেকশনটা কি। প্রথমে দেখে নাও, একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এইটা একটা এক্স পার্টি, এটা ওয়াই পার্টি। বোঝা গেল? এক্স পার্টি অ্যান্ড ওয়াই পার্টি। এবার তুমি একজন ইন্ডিভিজুয়াল বা ভোটার, তুমি এক্স পার্টিকে তুমি পছন্দ করো না, সেই কারণে তুমি ওয়াই পার্টিকে ভোট দিয়েছো। ক্লিয়ার? এক্স পার্টিকে পছন্দ করো না, সেই কারণে তুমি ওয়াই পার্টিকে ভোট দিয়েছো। এইবার দেখছো কিছুদিন পরে এইখানে কে এ বি সি ডি, এখানে চারজন মেম্বার ছিল, এখানে আই জে কে এল, চারজন চারজন করে মেম্বার। তো তুমি দেখছো এক্স পার্টিতে যে কজন মেম্বার আছে সেই মেম্বারগুলোকে তোমার পছন্দ না, এবং এই পার্টিটাকেও তোমার পছন্দ না। ওয়াই পার্টিতে যে মেম্বারগুলো আছে ঠিকঠাক আছে, প্লাস ওয়াই পার্টি অ্যাজ কম্পেয়ার টু এক্স তোমার ভালো আছে, প্রবলেম নেই, সেই কারণে তুমি ওয়াই পার্টিকে ভোট দিয়েছিলে। কিন্তু কিছুদিন পর দেখা গেল যে এই পার্টি থেকে এই যে এ নামের যে মেম্বারটা, সে এইখান থেকে এই পার্টিতে চলে এলো। বোঝা গেল? এইখান থেকে এইখানে চলে এলো, সে আর এই পার্টিতে আর নেই। ক্লিয়ার? সে আর এই পার্টিতে নেই। এবার কি হবে? তুমি তো এক্স পার্টিকে ভোট দেবে না জন্যই তো তুমি ওয়াই পার্টিকে ভোটটা দিয়েছিলে, কিন্তু পরবর্তীকালে দেখছো সে তোমার হচ্ছে এক্স পার্টিতে জয়েন করে নিয়েছে, তাহলে তোমার লাভটা কি হলো? তাহলে এটা কি? ট্রাস্ট ইস্যু, ট্রাস্টের প্রবলেম। এবার ট্রাস্টটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? ট্রাস্টকে এই কারণেই গুরুত্ব দেওয়া হচ্ছে, আমাদের যে কান্ট্রি সেটা হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি। ডেমোক্রেটিক কান্ট্রি। এবার ডেমোক্রেটিক কান্ট্রিতে কি হয়? ডেমোক্রেটিক কান্ট্রিতে যে গভর্নমেন্ট সেটা পাবলিকের দ্বারা ডিসাইড হয় না, হ্যাঁ কি না? তো সেই কারণেই পাবলিকের এতটা গুরুত্ব এইখানটায় দেওয়া হয়েছে, কারণ পাবলিক এইখানে বিশ্বাস করে ওয়াই পার্টিকে ভোটটা দিয়েছিল, ওয়াই পার্টিতে এ দাঁড়িয়েছিল সেই জন্য ভোটটা দিয়েছিল। কিন্তু কিছুদিন পরে দেখা যায় এ এইখান থেকে ওয়াই পার্টি থেকে এক্স পার্টিতে জয়েন করে ফেলে। ক্লিয়ার? এইবার বিষয়টা হচ্ছে কার সঙ্গে হয় এটা। ঠিক আছে, কার সঙ্গে হয়? এইটা অ্যাকচুয়ালি এমএলএ অ্যান্ড এমপি। এমপি এই দুজনে তো মেম্বার অফ পার্লামেন্ট, সরি,
একজন মেম্বার অফ পার্লামেন্ট আর একজন হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ক্লিয়ার? এরা স্টেট লেভেলে, ঠিক আছে, এরা কাজ করে হচ্ছে তোমার স্টেট লেভেলে, এরা কাজ করে তোমার সেন্ট্রাল লেভেলে। দুজনেই ডাইরেক্টলি ইলেক্টেড হয় মেম্বার্সের দ্বারা। ক্লিয়ার? তো সেই কারণে এই অ্যান্টি ডিফেকশন যে লটা, অ্যান্টি ডিফেকশন ল, এইটা তোমার এই দুজনের উপরেই প্রযোজ্য, এমপি অ্যান্ড এমএলএ। এবার আসো নেক্সট পার্টে, এবার বাকিটা বোঝো। গ্রাউন্ড কি কি? একজন সিটিজেন, একজন মেম্বারকে আমরা কোন কোন গ্রাউন্ডের উপরে তাকে ডিসকোয়ালিফাই করতে পারি। এখানে গ্রাউন্ডগুলো স্পষ্ট লেখা আছে, তোমরা পড়তে পারো। সেটা হচ্ছে ভলেন্টিয়ারি গিভিং অফ দ্য পার্টি মেম্বারশিপ। যদি কোনো মেম্বার সে ভলেন্টিয়ারি তোমার মেম্বারশিপ হচ্ছে দিয়ে দেয় যে আমি আজ থেকে এই পলিটিক্যাল পার্টির মধ্যে পড়ছি না আমি। ক্লিয়ার? এটা একটা হতে পারে যে আমি এই পার্টির আন্ডারে আমি সদস্য নয় আজ থেকে। তার ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই হতে পারে, তিনি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। গ্রাউন্ড ফর ডিসকোয়ালিফিকেশন লেখাই আছে এখানে, ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার। যে আজকে যে টিএমসির যে পার্টি, সরি হ্যাঁ, টিএমসির যে নেতারা আছে তাদের মধ্যে যদি কেউ কালকে বলে যে আমি আজ থেকে টিএমসির মেম্বার নয়, ঠিক আছে, আমি টিএমসির মেম্বার নয়, তাকে কি করা হবে, সে সেই মেম্বারশিপ থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে অটোমেটিক্যালি। দুই নাম্বার কি হচ্ছে, ভোটিং অর অ্যাবস্টেনিং ফ্রম ভোটিং কন্ট্রারি টু পার্টি ডাইরেকশন। এইটা একবার বোঝো পার্টি ডাইরেকশনটা কেন বলা হয়েছে। ফর এক্সাম্পল, এইখানে কি হচ্ছে, এইখানে দুটো পলিটিক্যাল পার্টি আছে, সরি, রাজ্যসভা। আমরা অনেকে প্রত্যেকে জানি রাজ্যসভা কি জিনিস। রাজ্যসভা, এই যে রাজ্যসভাতে যে মেম্বাররা যে ইলেক্টেড হয়, মেম্বারসরা যে ইলেক্টেড হয়, ঠিক আছে, মেম্বারসরা যে ইলেক্ট হয় রাজ্যসভাতে কিসের দ্বারা, তারা ইনডাইরেক্টলি ইলেক্ট হয়। ইনডাইরেক্টলি, ইনডাইরেক্টলি ইলেক্টেড হয় না তারা। এবার ইনডাইরেক্টলি কে ইলেক্ট করে? ইনডাইরেক্টলি ইলেক্ট করে এমএলএ। এমএলএরা ইনডাইরেক্টলি ইলেক্ট করে। এবার যেহেতু আমাদের এখানে লেজিসলেটিভ কাউন্সিল নেই, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, সেই কারণে আমাদের এখানে কারা আছে, এমএলএই হবে এইখানটায়। কাউন্সিলের মেম্বাররা এখানে হবে না। তো রাজ্যসভাতে কি হয়েছে, রাজ্যসভা তো আমাদের বিধানসভা মেনলি, বিধানসভাতে অনেকগুলো পলিটিক্যাল পার্টি থেকে স্টেট লেভেলে। কারণ এই যে রাজ্যসভাতে যারা মেম্বার হয়ে আসে তারা কি হয়, স্টেট লেভেল থেকেই যায়, স্টেট লেভেল থেকে যায়, স্টেট লেভেল থেকে এদেরকে ইলেক্ট করা হয়। ক্লিয়ার? তো এবার বিষয়টা হচ্ছে যারা এইখানে ইলেক্ট করে, সাপোজ এ, বি অ্যান্ড সি, তিনজন মেম্বার আছে এইখানটায়, তিনজনকে হচ্ছে রাজ্যসভাতে পাঠানো হবে। কিন্তু তিনজন কে যাবে, তিনজনের মধ্যে একজনকে পাঠানো হবে। কে যাবে তাহলে? এবার যদি আমি ধরি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল, আমাদের টিএমসি আছে ওয়েস্ট বেঙ্গলে, বিজেপি আছে, তারপরে কংগ্রেস ধরে নিলাম, কংগ্রেস ধরে নিলাম। তাহলে এই যে তিনটে পলিটিক্যাল পার্টি আছে, এইবার বলা হলো যে টিএমসির তরফ থেকে সাপোজ বলা হলো প্রত্যেকটা মেম্বারকে যে বি কে ভোট দেবে সবাই মিলে, আমরা বি কে চাই অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট ইন রাজ্যসভা। ঠিক আছে, আমরা বি কে চাই। কিন্তু এবার টিএমসির কটা, 10 জন মেম্বার আছে। এবার 10 জন মেম্বারের মধ্যে সাপোজ 9 জন মেম্বার বি কেই ভোট দিয়েছে, কিন্তু একজন মেম্বার এইখানে কি হয়েছে, এ কে ভোট দিয়ে চলে এসেছে। একজন মেম্বার, একজন মেম্বার এ কে ভোট দিয়েছে। ক্লিয়ার? তাহলে কি হলো, পার্টি অলরেডি এই যে মেম্বারটা, এই মেম্বারকে বলে দিয়েছিল যে বি কে ভোট দিতে হবে, কিন্তু এ কি করেছে, এই যে এ, এ কে ভোট দিয়ে চলে এসেছে। তাহলে কি হলো, এ পার্টির যে ডিরেকশন ছিল সে পার্টির ডিরেকশন সে মানেনি। এই কারণেই তাকে ডিসকোয়ালিফাই পার্টি করতে পারে আন্ডার অ্যান্টি ডিফেকশন ল। বোঝা গেল? নেক্সট কারণ কি আছে, ইলেক্টেড মেম্বার অন জয়নিং এনি পলিটিক্যাল পার্টি। দেখো এটার এক্সাম্পল তো দেওয়ার আর কোনো কারণ নেই, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি আর প্রত্যেকে এই বিষয়টা নিয়ে ভালোভাবে অবগত। যে আজকে আমি
আজকে একজন লোক সরি মেম্বার এই পার্টিতে আছে, পরশু সে ওই পার্টিতে চলে যাবে। এক্স পার্টিতে আজকে আছে, কালকে ওয়াই পার্টিতে চলে যাবে। কালকে ওয়াই পার্টিতে যে পরশু এক্স পার্টিতে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের রিয়ালিটি পলিটিক্যাল পার্টিদের। তো এই ক্ষেত্রেও তোমার কি হবে, তাকে আন্ডার অ্যান্টি ডিফেকশন ল তোমার এনাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয় মেম্বার থেকে। যে সাপোজ এক্স মেম্বার এক্স পার্টির তরফ থেকে তোমার রাম রাম এক্স পার্টির তরফ থেকে সে ইলেক্ট হয়েছে, ক্লিয়ার। এইবার সে ওয়াই পার্টিতে জয়েন করেছে। এবার ইলেক্ট হয় কি, সে মেম্বার অফ এমএলএ হয়ে আছে, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি হয়ে আছে সে। কিন্তু যেই পার্টি থেকে সে ভোট ইলেক্ট হয়েছিল সেই পার্টিতে এখন নেই, এখন সে ওয়াই পার্টিতে আছে। তাহলে কি পাবলিক তাকে এক্স পার্টিতে থাকার জন্য ভোট দিয়েছে, ওয়াই পার্টিতে থাকার জন্য তো ভোট দেয়নি। সুতরাং তার কাছ থেকে মেম্বারশিপটা কেড়ে নেওয়া হবে, তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, ক্লিয়ার। তারপরে বলেছে নমিনেটেড মেম্বার অফ জয়নিং পলিটিক্যাল পার্টি আফটার এক্সপায়ারি অফ 6 মান্থ। এইবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, নমিনেটেড মেম্বার তোমরা বোঝো, নমিনেটেড মেম্বার যাদেরকে নমিনেট করা হয়, তারা পাবলিকের ভোট নিয়ে আসে না, তাদেরকে পলিটিক্যাল পার্টি থেকে নমিনেট করা হয়। এক্সাম্পল যদি দিই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এস জয়শঙ্কর, এস জয়শঙ্কর আমাদের কি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর। ওনাকে কে না চেনে, প্রত্যেকে আমরা চিনি। তো এস জয়শঙ্কর কি আমাদের ইলেক্টেড মেম্বার? তিনি যে এখন মিনিস্টার হয়ে আছেন তিনি তো ইলেক্টেড না, ওনাকে নমিনেট করা হয়েছে। ওনাকে বিজেপির তরফ থেকে ওনাকে রাজ্যসভায় নমিনেট করা হয়েছে ওনাকে। উনি ইলেক্টেড হয়ে আসেনি, পাবলিক ওনাকে ইলেক্ট করেনি, উনি নমিনেট হয়ে এসেছে। তো এইরকম ক্ষেত্রে কি হচ্ছে, এইখানে বলেছে যেটা, এই যে এস জয়শঙ্কর সাপোজ আজকে বিজেপিতে উনি আছেন, তো ওনার কালকে মনে হতেই পারে যে আমি ইলেক্টেড মেম্বার, তো আমি তো পাবলিকের ভোটে আসিনি, সুতরাং পাবলিকের ট্রাস্টের সঙ্গে আমার কোনো যায় আসে না, আমি ইজিলি আজকে বিজেপিতে আছে কালকে আমি কংগ্রেসে যোগ দিতে পারি, কংগ্রেসে আমি যোগ দিতে পারি আমি। কিন্তু বিষয়টা হচ্ছে নমিনেট কে করেছিল, নমিনেট করেছিল বিজেপি, বিজেপি কে নমিনেট করেছিল, কিন্তু সে কংগ্রেসে চলে যাচ্ছে। তো এটাও তো অ্যাকসেপ্টেবল না, না? তো কিন্তু এইখানে একটা টাইম দেওয়া হয়েছে, যদি কোনো নমিনেটেড মেম্বার এস জয়শঙ্কর, এক সেকেন্ড দাঁড়াও, এস জয়শঙ্কর যদি, এস যে লিখলাম, এস জয়শঙ্কর যদি 6 মাসের মধ্যে, নমিনেট হওয়ার 6 মাসের মধ্যে, উইদিন 6 মান্থ, উইদিন 6 মান্থ উনি যদি অন্য কোনো পলিটিক্যাল পার্টিতে চলে যায়, আমি এখানে লিখলাম কংগ্রেসের নাম, আমি এখানে কংগ্রেসের নাম লিখলাম, যদি ইনি উইদিন 6 মান্থ কংগ্রেসের মধ্যে চলে আসে তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু আফটার 6 মান্থ, আফটার 6 মান্থ, আফটার 6 মান্থ যদি উনি কংগ্রেসে চলে আসে তাহলে প্রবলেম আছে, আন্ডার অ্যান্টি ডিফেকশন ল তাকে ডিসকোয়ালিফাই হতে হবে। বোঝা গেল? তো এই যে মিনিং, এটা যে লাইনটা দেওয়া আছে, নমিনেটেড মেম্বার অন জয়নিং এ পলিটিক্যাল পার্টি আফটার এক্সপায়ারি অফ 6 মান্থ, তাহলে এনাকে কি করা হবে, আন্ডার অ্যান্টি ডিফেকশন ল একে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এবার কিছু এক্সেপশন আছে, এক্সেপশন কি কি, সবার জন্য না। ইফ মোর দ্যান 2 ইকুয়াল, যদি মেম্বার 3 ভাগের মধ্যে 2 ভাগ মেম্বার যদি লেজিসলেটর যদি এগ্রি হয় কোনো পার্টির সঙ্গে মার্চ করতে, তাহলে এটাকে অ্যান্টি ডিফেকশন ল এর মধ্যে ধরা হবে না। স্যার এক্সাম্পল দিচ্ছি, সাপোজ এইখানে কি হচ্ছে, পার্টি আছে এক্স পার্টি, আবার বলছি আমি এক্স পার্টি অ্যান্ড ওয়াই পার্টি, দুটো পার্টি আছে। এই দুটো পার্টির মধ্যে সাপোজ তোমার মেজরিটি কেউ নেই, টোটাল মেজরিটি সাপোজ এখানে 200 খানা
সিট আছে। ক্লিয়ার? তো এইখানে কি হচ্ছে, এই পার্টি পেয়েছে তোমার ফর এক্সাম্পল 30 সিট, এক্স পলিটিক্যাল পার্টি পেয়েছে কত 30 সিট, ওয়াই পলিটিক্যাল পার্টি পেয়েছে 35 সিট। তাহলে কত হলো আমার 65 সিট হয়েছে। ক্লিয়ার? কিন্তু আমাকে জিততে গেলে কি লাগবে, আরও সিট লাগবে আমাকে। এবার আর যে বাকি পার্টিগুলো আছে, জেড পার্টি আছে, তো জেড পার্টি সাপোজ তোমার পেয়েছে 40 সিট। এইবার হচ্ছে এ পার্টি পেয়েছে তোমার 20 সিট। তো এই যে পলিটিক্যাল পার্টিগুলো সবাই মিলে তোমার এতগুলো সিট পেয়েছে। তো বিষয়টা হচ্ছে কোনো পার্টির কাছেই প্রপার মেজরিটি নেই, কিন্তু গভর্নমেন্ট তৈরি করতে গেলে তো মেজরিটি হতে হবে। তখন এক্স অ্যান্ড ওয়াই পার্টি তাদের মধ্যে ডিল হলো যে ঠিক আছে, তাহলে আমাদের যে এই মেম্বারটা, আমার 35 আর তোমার 30, এই দুজনে মিলে আমাদের হলো 65। তাহলে এই 65 মেম্বারকে নিয়ে আমরা গভর্নমেন্ট তৈরি করতেই পারি। তাহলে দেখো আর এর থেকে বেশি আর কারো মেজরিটি হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এইখানে নেতাদেরকে বা যে পলিটিক্যাল লিডার যারা আছে তাদেরকে হচ্ছে ডিসকোয়ালিফাই করা হবে না। কত 2/3, মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ বা তার বেশি এরকম যদি হয়, সেক্ষেত্রে ডিসকোয়ালিফাই করা হবে না আন্ডার অ্যান্টি ডিফেকশন ল। বোঝা গেল? অসুবিধা নেই কারো? আর কি আছে, রোল অফ স্পিকার। কিন্তু বিষয়টা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল কে করে? এই যে অ্যান্টি ডিফেকশন ল এর মাধ্যমে যে ডিসকোয়ালিফিকেশনটা হয়, ডিসকোয়ালিফাই এটা কে করে? এটা অ্যাকচুয়ালি ডিসকোয়ালিফাই করে তোমার স্পিকার অ্যান্ড চেয়ারম্যান। স্পিকার অ্যান্ড চেয়ারম্যান, দেয়ার ডিসিশন অন দ্য কোশ্চেন অফ ডিসকোয়ালিফিকেশন ইজ ফাইনাল। তাহলে যদি কোনো ডিসকোয়ালিফিকেশন, স্পিকার, আমার স্পিকার কোথায় কোথায় আছে? স্পিকার আছে আমার স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আছে, এসএলএ, আর কোথায় আছে তোমার লোকসভা। চেয়ারম্যান কোথায় আছে? চেয়ারম্যান আছে আমার রাজ্যসভা। তাহলে এরাই তো হেড না, স্পিকার অ্যান্ড চেয়ারম্যান। তাহলে এদের ডিসিশনই ফাইনাল। কিন্তু যদি এদের ডিসিশন পলিটিক্যাল পার্টিরা না মানে, সেক্ষেত্রে কোর্টে যেতেই পারে। যেমন এইবারের কেসটা হয়েছে, যেই কেসটার জন্য আমরা এই ক্লাসটা করছি, তার ক্ষেত্রে এটা হয়েছে কারণ যে স্পিকার যিনি আছেন, সেই স্পিকার আন্ডার ডিসকোয়ালিফিকেশন, তাকে ডিসকোয়ালিফাই করেনি, মুকুল রায়কে ডিসকোয়ালিফাই করেননি, কিন্তু বাকি যারা বিরোধী দল যারা ছিলেন তারা এটা নিয়ে স্পিকারের যে ডিসিশন সেটার উপরে কোশ্চিন করেছিলেন। সেই কারণে হাইকোর্টের তরফ থেকে এনাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। ক্লিয়ার? জুডিশিয়াল রিভিউ নিচেই লেখা আছে, দেখো জুডিশিয়াল রিভিউ। Court should have the authority to intervene if speaker delay action. স্পিকার যদি অ্যাকশন ডিলে করে বা স্পিকার যদি ভুল ডিসিশন নেয় বা সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টিরা এগ্রি না করে, সেই ক্ষেত্রে জুডিশিয়ারি মানে এখানে হাইকোর্ট অর সুপ্রিম কোর্ট এইখানে ইন্টারভিন করতে পারে। তো সেই কারণেই আমাদের ক্যালকাটা হাইকোর্ট যেটা আছে, ইনি হচ্ছে এখানকার ক্যালকাটা হাইকোর্ট ইন্টারভিন করেছিলেন এই কেসটাতে, এবং সেখানে ডিসিশন দেওয়া হয় যে মুকুল রায় ডিসকোয়ালিফাইড। ক্লিয়ার? মুকুল রায় ডিসকোয়ালিফাইড। বোঝা গেল এইটুকু জায়গা? তো এটাই ছিল আজকের আমাদের অ্যান্টি ডিফেকশন ল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্টে জানাতেও পারো। ঠিক আছে? আমি সেখানে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের